নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। রাজ্যে একটা বড় উৎসব হয়ে গেল 21শে জুলাই। শহীদদের স্মরণ করেছে তৃণমূলের সমস্ত মানুষরা। আপনারা দেখেছেন ধর্মতলার যে ভিড়, যে লোকের সমাগম হয়েছে এবং যেভাবে এই শহীদদের স্মরণ করেছে তা সত্যি স্মরণে রাখার মতো। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে ডিজের সঙ্গে যেভাবে তৃণমূল কর্মীরা শহীদদের স্মরণ করেছে, চোখে জল আসার মতো। এভাবে কখনো আমরা দেখিনি শহীদদের স্মরণ করতে। আর এত ডিজের সঙ্গে তারা নেচেছেন, তাদের গায়ে হাত পায়ে ব্যথা হয়ে গেছে, তারা ক্লান্ত। মমতা ব্যানার্জি আগেই জানতেন যে শহীদদের স্মরণ করতে যারা আসবেন তারা অক্লান্ত পরিশ্রম করে আসবেন এবং ধর্মতলার শহীদদের যে স্মরণে যে সভা হবে সেখানেও তারা যেভাবে উৎসবের সঙ্গে আনন্দের সঙ্গে এই শহীদদের স্মরণ করবেন, যেভাবে ডিজের সঙ্গে নাচের সঙ্গে শহীদদের স্মরণ করবেন, তারা ক্লান্ত হয়ে পড়বেন। তখন তাদের ডিম ভাতে আর চলবে না, চাই মাংস ভাত, মাংসের ঝোল এবং ভাত। সাধারণত 21শে জুলাই সবাই বলেন যে সবাই নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ডিম খাওয়ান, তাতে ডিম নেই, তার বদলে এখানে রয়েছে একেবারে গরম গরম মুরগির মাংসের ঝোল এবং ভাত। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে কত লোকের সমাগম হয়েছে। এমনি এমনি না, যারা এবং যাদেরকে এই সভাতে আসতে বলা হয়েছিল বা কাউকে কাউকে হয়তো ধরে বেঁধেও নিয়ে এসছে, তারা কিন্তু এমনি এমনি আসেনি। রীতিমতো তাদের হাতে টাকা গুঁজে দেওয়া হয়েছে। টাকা পেয়েছে তবেই না তারা এসছে। এগুলো কিন্তু একটাও আমি বানিয়ে বলছি না, আমি প্রমাণ দেখিয়ে দিতে পারি যে তাদের হাতে 300 টাকা করে দেওয়া হয়েছে, তবেই সেখানে অত লোকের ভিড় হয়েছে। আসলে মমতা ব্যানার্জিকে এমনি এমনি তো আর ভালোবাসে না। টাকা ছাড়া কে ভালোবাসে? তৃণমূলের লোক মানেই টাকা, দুর্নীতি, এসব নিয়েই তো তাদের কালচার। তাই তারা জানে তৃণমূলের কাজ করতে গেলে টাকা দিলে তবেই করা যাবে। তাই না ধর্মতলায় অত লোকের সমাগম হয়েছে এবং টাকা পেয়েছে বলেই না তারা এসেছে। এমনি এমনি কি অত লোক আসে? আপনারাই বলুন। कहाँ जा रहा है? हाँ, क्या करने के लिए जा रहा है? मीटिंग में किसका? हाँ, ममता। घर कहाँ है? झाड़ग्राम। कौन सा ग्राम? कौन सा गांव? डिस्ट्रिक्ट है, झाड़ग्राम डिस्ट्रिक्ट है। गांव कौन सा है? हाँ, प्रधान कौन है तुम्हारा? हाँ, प्रधान का नाम मालूम नहीं है। तो मीटिंग में जा रहे हो, सिगरेट पी रहे हो प्लेटफॉर्म पे? कितना दिया पैसा तुमको जाने का? हाँ, ठीक से बोल, जोर से बोल। हाँ, खाना नहीं खाया क्या? जोर से बोल, कितना दिया? 300 रुपये। सबको 300 करके दे रहा है मीटिंग का भीड़ करने के लिए। ठीक है। মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে কতই না ভাষণ দিয়েছেন, কতই না কথা বলেছেন, যেন বিজেপি আর সিপিএম এর সঙ্গে ঝগড়া করতে উঠেছে। সমস্ত বিষয় নিয়েই যেন একটা সাপে নেউলের একটা সম্পর্ক তৈরি করেছে ওই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। তবে আজকের ভিডিওটা কিন্তু পুরোটা আপনারা দেখবেন, কারণ মমতা ব্যানার্জি যাই যাই বলেছেন সেটা কতটা মিথ্যে এবং কতটা সত্যি, কতটা তিনি বানিয়ে বানিয়ে বলেছেন, পুরোটাই মোহাম্মদ সেলিম মহাশয় বিশ্লেষণ করে দিয়েছেন। তাই আজকের ভিডিওটা পুরোটাই আপনাদের দেখতে হবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, সকলের মাঝে শেয়ার করে দেবেন, এটাই অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় জগন্নাথ ধামের উন্নয়ন হয়েছে,
মা কঙ্কালী তারা হয়েছে, সব জায়গায় মা তারা থেকে শুরু করে, জৈন মন্দির থেকে শুরু করে, মুসলিম বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, হিন্দু বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে কাজ। হ্যাঁ, ঠিকই বলেছেন মমতা ব্যানার্জি, মন্দির হয়েছে, স্কাইওয়াক হয়েছে, কিন্তু হয়নি হাসপাতাল, হয়নি স্কুল কলেজ, হয়নি শিল্প কল কারখানা। আর শিল্পর কথা কি বলবো, তিনি তো শিল্প পছন্দই করেন না, বরং শিল্পপতিদের নিয়ে মাঝে মধ্যে একটা মেলা টেলা করেন, জনগণকে একটা বোঝান যে হ্যাঁ শিল্প আসছে। কিন্তু ইতিহাস সাক্ষী তিনি শিল্প তাড়াতে পছন্দ করেন, সে বিষয়ে কোনো সন্দেহ নয়। আর মন্দিরের কথা উঠল যখন, আরেকটা কথা বলেই রাখি, এই যে জগন্নাথ মন্দির তিনি এত ঘটা করে তৈরি করেছেন, এই জগন্নাথ মন্দির তৈরি করার পেছনে যে অর্থ লেগেছে সেখানেও ঘটেছে কেলেঙ্কারি, অর্থাৎ আর্থিক কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে পড়েছেন। হাইকোর্টে মামলাও হয়েছে, এবার বুঝুন ঠেলা। গত ৩৩ বছর ধরে ১৯৯৩ সাল থেকে শুরু করে গত ৩৩ বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে, মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। ২১-এর মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলছেন যে ২১শে জুলাই কেন পালন করছেন, তার কারণ হচ্ছে ২১শে জুলাইয়ে শহীদদের স্মরণ করছেন এবং গণতন্ত্র রক্ষা করার জন্য। সিপিএম নাকি গণতন্ত্রকে শেষ করে দিয়েছে, আর তিনি আর তার সরকার নাকি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছে। সারা বছর ধরে বোমাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, চুরি করবে, দুর্নীতি করবে, লুট করবে, ভোট কেন্দ্রতে কাউকে যেতে দেবে না, শাসাবে, শিশু খুন করবে, নিজের দলের লোকজনকে খুন করবে, পুলিশের পরিবারকে ধরে, বাপ মা মা বোনকে ধরে অপমান করবে। তো তাকে তো একদিন আনন্দ ফুর্তি করার জন্য একটা সুযোগ দিতেই পারেন মমতা ব্যানার্জি, এবং সেই আয়োজনই হয়েছিল ডিজে সহকারে, যদিও নাম দেওয়া হয় শহীদ স্মরণে। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে, রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। আর বামপন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন। গোটা দেশের মানুষ এবং এই রাজ্যের মানুষ প্রত্যেকে জানে কে বা কোন দল সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া বা আইটি সেলগুলোর মাধ্যমে বেশি পরিমাণ টাকা খরচ করে। সবার প্রথমে নাম বলা যাবে বিজেপি। তারা হচ্ছে ধনী মানুষের দল এবং বড় লোকদের তোয়াজ করার দল। আর তারপরেই যার নাম আসবে সেটা হচ্ছে তৃণমূল। এরা যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যেভাবে টাকা খরচ করে, এর পরেও তাদের চোখ থাকে সিপিএম এর উপরে। মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেন যে সোশ্যাল মিডিয়ায় নাকি সিপিএম প্রচুর টাকা খরচ করে, তাদের কাজই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় টাকা খরচ করা। এবার ভাবুন কিভাবে তিনি সিপিএম এর পেছনে লেগেছে। এ বিষয়ে মোহাম্মদ সেলিম মহাশয় খুব ভালো বলেছেন, শুনুন তার মুখ থেকে। এবং মিথ্যা যেরকম জাল বোনেন তিনি তার বক্তৃতায়, সে জালে নিজেই ফাঁসছেন। আমরা জানি কিভাবে আইটি সেল এবং তৃণমূলের নানান নামে বেনামে সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি কোম্পানিকে ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে একেবারে হরিণ লুটের মতো
মিথ্যাচার, ট্রোল, আপত্তিকর ভাষা, গুজব, উস্কানি এসব দিয়ে থাকে। আর উনি বক্তৃতায় মঞ্চ সাজিয়ে বলছেন সিপিআইএম কোটি কোটি টাকা খরচ করে। সবচেয়ে মজা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে যে টাকা খরচ করে সেগুলো সব ডিসক্লোজ করতে হয়, শুধু নির্বাচনের সময় নয়, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মাসে। বিজেপি সবাই জানে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা এই বাবদ খরচ করে থাকে, এবং আমাদের দেশে তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তিনি সিপিএম কে দোষ দিচ্ছেন, তার মানে ভয় পেয়েছেন। আমাদের আমরা বারবার বলি কোনো কোম্পানি না, কোনো আউটসোর্সিং না, নিজেদের ভলান্টিয়ার্স, কর্মী, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, এমনকি অনেকেই যারা ডাইরেক্টলি সিপিএম এর সঙ্গে কানেক্টেড নয় কিন্তু সিপিএম কে ভালোবাসে, রাজনীতিকে ভালোবাসে, বামপন্থাকে ভালোবাসে, রাজ্যকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, খেটে খাওয়া মানুষের পক্ষ অবলম্বন করে, বিজেপি বিরোধিতা করে এবং দুর্নীতি বিরোধী, তারাই এই প্রচার সংগঠিত করে। তাদেরকে আমরা আরেকবার লাল সালাম জানাচ্ছি যে তারা অন্তত এই স্বীকৃতি পেল যে কোটি কোটি টাকা খরচ করে যা কোম্পানিগুলো দিয়েও মমতা ব্যানার্জি করতে পারছেন না। উনি এভাবেই করেন, ঘাড়ে চাপান। আগে তো এ কথা সত্য, মানুষ ভোট দিতে পারতো না। এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমি সপ্তপল্লী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ের তালা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএম এর আমলে। কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। মমতা ব্যানার্জির এই কথা শুনে কাঁদবো না হাসবো বুঝে উঠতে পারছি না। বামফ্রন্টের আমলে নাকি কেউ ভোটই দিতে পারতো না, ভাবুন। আচ্ছা, তর্কের খাতিরে যদি এই কথাটা মেনেই নিই, তাহলে বলুন তো বামফ্রন্টের আমলে মমতা ব্যানার্জি মন্ত্রী হলেন কি করে? আর কলকাতা পৌরসভার সুব্রত মুখার্জি কি করে মেয়র হলেন? তারা কি ভোট জোরচুরি করেছেন? কিভাবে তিনি হলেন যদি কেউ ভোটই না দেয়? এই ধরনের কথা মঞ্চে দাঁড়িয়ে বলা সত্যি খুব লজ্জাজনক। ওই যে বললাম, তিনি ভাষণ দিতে ওঠেননি, তিনি ঝগড়া করতে উঠেছেন। এটাই হচ্ছে তার মূল লক্ষ্য। তবে এ ব্যাপারে মোহাম্মদ সেলিম মহাশয় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন। চলুন তার কথা একবার শুনে নিন। সিপিএম এর আমলে, বামফ্রন্টের আমলে মানুষ ভোট দিতে পারতো না। তবে পুরসভা, কলকাতা পুরসভায় সুব্রত মুখার্জি মেয়র কি করে হলো? দীর্ঘদিন বেশ কিছু আসনে বিধানসভা, লোকসভায় বিরোধীরাই জিতে আসতো, কংগ্রেস দল ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস হলো। উনি নিজে এমপি হয়েছেন বামফ্রন্টের আমলে বারবার। যদি ভোটই না দিতে পারে তাহলে উনি জিততেন কি করে? তৃণমূল জিততো কি করে? এটা হচ্ছে না মিথ্যাচারের নমুনা। যেহেতু এখন বুথ আগলে রাখা হয়, নকল অফিসার নিয়োগ করা হয়, কাউন্টিং এর ভেজাল পোলিং এজেন্ট দেওয়া হয়, বুথগুলোতে নজরদারি করা হয়, সিসিটিভি ক্যামেরা অচল করে দেওয়া হয়, তারপরে বোমা, বন্দুক, পিস্তল এবং পুলিশ সহযোগে, সিভিক সহযোগে ভোটারদেরকে হম্বি তম্বি, ভয়, ভীতি প্রদর্শন করা হয়, ভোট লুট করা হয় একেবারে লার্জ স্কেলে। এবং শুধু বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভা নয়, একটা কোঅপারেটিভ নির্বাচন, কলেজ নির্বাচন, সাধারণভাবে একটা যে কোনো যেখানে নির্বাচিত সংস্থা আছে সেগুলো তো লোপ পাইয়ে দিয়েছেন। ম্যানেজিং কমিটি, সিনেট, সিন্ডিকেট, স্কুল ম্যানেজিং কমিটি সব তুলে দিয়েছেন। গণতন্ত্রকে শেষ করছেন গোটা দেশে মোদী সরকার এবং এখানে মমতা সরকার। আর তিনি এখন সিপিএম কে, বামফ্রন্টকে দোষ দিচ্ছেন। আমরা এসে গণতন্ত্র সম্প্রসারণ করেছিলাম, প্রথম এদেশে 18 বছরের ভোটাধিকার দিয়েছিলাম পুরসভা, পঞ্চায়েতে, তারপরে দেশে হয়েছে। আগে 21 বছরে ভোট হতো। যে ইউনিভার্সাল
অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি আছে, যেটা হচ্ছে সার্বিক ভোটাধিকার, যা আগে ছিল না। দীর্ঘদিন লড়াই করে মানুষ অধিকার পেয়েছে। এখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার, রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেটাকে আবার সংকুচিত করছেন, ভোটাধিকারকে সংকুচিত করছেন। প্রথম কথা, ভোটটাকে যাতে সবাই না দিতে পারে, তার জন্য লিমিটেড ডেমোক্রেসি প্র্যাকটিস করানোর চেষ্টা করা হচ্ছে। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে, এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন, জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো, আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা পোশাখা নিয়ে বিস্তার করব। আমাদের আটকে রাখা যায় না, আমাদের রোখা যায় না। 2026-এ ভোট, আরো বেশি সংখ্যক সিটে তাকে জিততে হবে, এরকম কথাই কিন্তু মঞ্চে দাঁড়িয়ে বললেন। আরো কি বললেন? তার আরেকটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা কি বলুন তো? প্রধানমন্ত্রী হবার। অর্থাৎ ছেঁড়া কাঁথায় শুয়ে প্লেনে ওঠার স্বপ্ন দেখছেন। তিনি প্রধানমন্ত্রী হবেন, ছোট্ট গাছ থেকে বড় গাছ হয়ে শাখা প্রশাখা বিস্তার করে সেখানে তিনি প্রধানমন্ত্রী হবেন। স্বপ্ন ভারী, তাই না বলুন? 2026-এ এই রাজ্যে থাকবে কিনা তার নেই ঠিক ঠিকানা। কারণ রাজ্যের মানুষ তেতো বিরক্ত হয়ে গেছেন এই তাদের দুর্নীতি, তাদের জোচ্চুরি, তাদের ধর্ষণ, তাদের যত রাজ্যের নোংরামির জন্য। আর তিনি স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী হবার। 2026-এ এই তৃণমূল থাকছে না, আপনারা দেখে নেবেন। 26-এ নির্বাচনের কথা বলছেন, প্রস্তুতির, কিন্তু 26,000 চাকরি গিয়েছে শিক্ষকের। তারা প্রতিদিন লড়াই করছে, দাবি জানাচ্ছে। যেভাবে চাকরি নিলাম হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই ব্যাপারে কথা বলছেন না। তিনি মঞ্চ থেকে বলছেন যে পুলিশের পরিবারকে অপমান করা হচ্ছে। তো অনুব্রতকে কান ধরে নিয়ে আসলেন না কেন? মঞ্চে নানা রকম লোকজনকে হাজির করেন, তার অভ্যাস আছে। শুধু টালিগঞ্জের নায়ক নায়িকা নয়, বিভিন্ন জায়গা থেকে। তো অনুব্রতকে নিয়ে আসা উচিত ছিল যে পুলিশকে কিভাবে অপমান করতে হয়, অন ডিউটি পুলিশ অফিসারের মা বোন তুলে, তার তো একটা উদাহরণ, ওটা টেপটা বাজানো উচিত ছিল ওখানে। উনি এইভাবে তৃণমূল কংগ্রেসে যা অপকর্ম তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন, আর তখনই সিপিএম এর কথা মনে পড়ে যায়। মনে রাখবেন, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস চলছে, আমরা সব ভাষাকে সম্মান করি। हिंदी को भी हम प्यार करते हैं, हम गुजराती को भाषा को भी प्यार करते हैं, हम मराठी भाषा को भी प्यार करते हैं, हम राजस्थानी भाषा को भी प्यार करते हैं, हम हर लैंग्वेज को प्यार करते हैं। लेकिन आप बांग्ला भाषा का ऊपर संतरास क्यों कर रहे? क्यों कर रहे? बांग्ला आजादी का लड़ाई में लड़े थे, बांग्ला नवजागरण किए थे, बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए মনে রাখবেন, বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। জেনে রেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না। মনে রাখবেন, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তোমা তাহারি দ্বারে, দুর্দর বেগে ধাও, ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো ডবল ইঞ্জিন, ভাঙো সিপিএম হটাও, বিজেপি হটাও। যারা বাংলাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না, তাদের আমরা অসম্মানও দিই না, মানুষ বুঝে নেবে। 21-এর মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন যে কোনো বাঙালিরকে যদি অত্যাচার করা হয়, বাংলা ভাষায় কথা বলছে বলে তাকে যদি কোনো রকম হেনস্থা করা হয়, সেই আন্দোলন কিন্তু দিল্লি পর্যন্ত যাবে। অর্থাৎ তিনি ছেড়ে দেবেন না। এখন দেখার বিষয় এটাই যে 21-এর মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটিয়ে তিনি কথা বলেছেন, সেটা কাজে কর্মে হবে তো?
রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করলে তিনি ভাষা আন্দোলন করে দেবেন? প্রথম কথা হচ্ছে, যে কোনো ভাষাকে বাঁচাতে হলে সেটাকে শিক্ষার এবং কর্মের মাধ্যম করতে হয়। আজকে উনি যা ব্যবসা বাণিজ্যে যে হাল করেছেন তাতে এমনিতে সব চৌপাট উঠেছে। বাংলা ভাষা পড়াশোনা করে চাকরি বাকরি বাজার কমে গিয়েছে, এ রাজ্যে চাকরি বাজার কমে গিয়েছে, তবেই পরিযায়ী হচ্ছে লোকে, এবং গোটা অর্থনীতিকে চৌপাট করে দিয়েছেন। প্রত্যেকটা ভাষার মর্যাদা, সেটা আরো নানান সামাজিক, আর্থিক, রাজনৈতিক, প্রশাসনিক, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত, সেগুলোকে চৌপাট করে দিয়ে তিনি এখন জাগো বাংলা করতে চাইছেন। যদি সাহস থাকে তাহলে এই তো পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে, আমরা দেখব তৃণমূল কংগ্রেসের এমপিরা সংসদে কি ভূমিকা পালন করে। আমরা দেখব সংসদীয় দল কোন কোন রাজ্যে গেল আক্রান্ত মানুষের পাশে, আক্রান্ত বাংলাভাষী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা দেখব এই সরকার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে ডাইরেক্টরেট তৈরি করে কিনা আমাদের রাজ্যে। আমরা দেখব জেলাগুলোতে বিশেষ দপ্তর খুলে জেলা থেকে যারা যাচ্ছে বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে, তাদের ব্যাপারে তাদের তথ্য এবং তারপরে তাদের নিরাপত্তা, তাদের সামাজিক সুরক্ষা, সে ব্যাপারে কতটা সচেষ্ট ভূমিকা পালন করছেন। আমরা দেখব তিনি বিভিন্ন রাজ্যে যেখানে ঘটনা ঘটছে সেখানকার মুখ্যমন্ত্রীদের কবে চিঠি লিখবেন। আমরা দেখব বিধানসভায় তিনি বিশেষ অধিবেশন ডেকে কবে প্রস্তাব পাস করবেন যে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ইন্টারনাল মাইগ্রেশনের। সেই সংবিধানের কথা মনে করিয়ে দেবেন যে কেন্দ্র তালিকাভুক্ত কাজ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মানুষ যখন যাবেন, এটা শুধু বাংলা বলে কথা নয়, গোটা দেশে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার, বসবাস করার স্বাধীনতা আছে, সাংবিধানিক অধিকার আছে সব মানুষের। এখানে আসামে যা বলেছে, অন্যান্য রাজ্যে যা করছে, তার বিরুদ্ধে একমাত্র বিধানসভায় প্রস্তাব পাশ করে তাকে সব রাজ্যে পাঠাতে হয় যে এই কাজটা, এবং কেন্দ্র সরকারকে পাঠাতে হয় যে এই কাজটা তোমরা করতে পারো না, এটা সংবিধান বিরোধী।